গুড ইভিনিং স্টুডেন্টস। আমরা এখন যেটা পড়ব সেটা হলো বেসিক রিসার্চ টার্মিনোলজিস। মানে কিছু কিছু টার্ম আছে, যেমন প্রত্যেকটা মানে চ্যাপ্টার বা কন্টেন্ট পড়তে গেলে আমাদের বেসিক কিছু টার্মিনোলজি জানতে হয়, যেটা খুব ইম্পর্ট্যান্ট। না হলে আমরা ফার্দার স্টাডি করতে সমস্যায় পড়তে পারি। তো সেই টার্মিনোলজিগুলোর ভেতরে ইম্পর্ট্যান্ট কিছু হলো, যেমন ধরো অ্যাবস্ট্রাক্ট, ডেটা, variables, operational definition, concept, construct, proposition, conceptual framework, assumption, hypothesis, literature review, limitation, manipulation, population, study setting, sample, representative sample, sampling technique, reliability, validity, pilot study, অ্যানালিসিস এক্সেট্রা। ওকে, তো এবার এগুলো আমরা একটু আর কি প্রত্যেকটা কাকে বলে বা এটা বলতে কি বোঝায় আমরা একটু জেনে নেব, ঠিক আছে? ফার্স্ট হলো কনসেপ্ট। কনসেপ্ট মানে হচ্ছে একটা ব্রড আইডিয়া বা মেন্টাল আইডিয়া, যেটা কিনা বিভিন্ন ওয়ার্ডের মাধ্যমে বা কোনো সিম্বলের মাধ্যমে আমরা বোঝাতে চেষ্টা করি। যেমন ধরো নার্সিং বলতে আমরা ফার্স্ট কি বুঝি, যে ইঞ্জেকশন দেওয়া, আইভি ফ্লুইড দেওয়া, অক্সিজেন দেওয়া, পেশেন্ট থাকবে, বেড থাকবে, এগুলো। তেমনি নার্সিংয়ের ক্ষেত্রে বেসিক কনসেপ্ট হলো কোনো বিহেভিয়ার, কোনো ক্যারেক্টারিস্টিক, কোনো গ্রুপ অফ পিপল, ঠিক আছে? নেক্সট কনস্ট্রাক্ট। কনস্ট্রাক্ট হচ্ছে একটা হাইলি অ্যাবস্ট্রাক্ট, একটা কমপ্লেক্স ফেনোমেনাকে, যেটা আমরা একটা মানে স্ট্রাকচার দিয়ে একটা টার্মে নিয়ে আসি। এখানে কি বলা হয়েছে, আ কনসেপ্ট স্পেসিফাইড ইন হুইচ or in such a way that it is observable in the real world in order to facilitate testing of the idea। তার মানে কি হলো, যে কনস্ট্রাক্ট হচ্ছে একটা আইডিয়াকে অবজারভেবল করা ইন দ্য রিয়েল সোসাইটি, সেটাকেই বলা হচ্ছে কনস্ট্রাক্ট। এক্সাম্পল কি, পজিশন ইন রিয়েল ওয়ার্ল্ড হ্যাজ মেনি ডিফারেন্ট মিনিং। যেমন ধরো গাইনিকোলজি, ইন সার্জারি অ্যান্ড ইন ম্যানেজমেন্ট। তাহলে এক একটা স্টেজে এক এক রকম মিনিং কনস্ট্রাক্ট করি আমরা, ঠিক আছে? সেইটা যেমন গাইনিকোলজিতে পজিশন বলতে গেলে আমরা কী বুঝি, নেক্সট সার্জারিতে যদি পজিশন বলি আমরা কী বুঝি, অবশ্যই তোমরা জানো সবাই। ম্যানেজমেন্ট, যে কোনো ম্যানেজমেন্টের ক্ষেত্রে পজিশন বলতে আমরা কী বুঝি, ঠিক আছে? তাহলে কি, যেমন এলওয়ে, লেফট অক্সিপিটো পস্টেরিয়র বা অ্যান্টেরিয়র। সার্জারির ক্ষেত্রে কী বলবে, রাইট ল্যাটারাল, লেফট ল্যাটারাল, ঠিক আছে? এইগুলো বোঝানো হচ্ছে। তেমনি বিভিন্ন পজিশন দিয়ে এক্সাম্পল দেওয়া হলো। ওকে, এখানে আরেকটাও এক্সাম্পল দিতে পারি আমরা, যেমন রিলেশনশিপ বিটুইন কনসেপ্ট অ্যান্ড কনস্ট্রাক্ট। যেমন ওয়েট মানে ওজন, একটা কনসেপ্ট। ওজন বললে আমরা বুঝি একটা ভারী জিনিস। কনস্ট্রাক্ট, কনস্ট্রাক্ট বলতে বোঝানো হচ্ছে ইলেকট্রনিক স্কেল, একটা স্কেল যেটা আমরা মানে মেজার করতে ইউজ করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে কনস্ট্রাক্ট। আর একটা ওয়েট হচ্ছে কনসেপ্ট। ওয়েট বললে আমি যেটা বুঝবো, তো একটা ইলেকট্রনিক স্কেল বললে কি বুঝবো, যে ওয়েটটা মেজার করা হয় এই স্কেলটা দিয়ে। দেখবে অনেক সময় আমরা যে মেট্রো স্টেশনে স্কেল দেখতে পাই ওয়েট মেজারমেন্টের জন্য যেটা থাকে, বা আমরা যেটা হসপিটালে দেখতে পাই, সেটাও একটা কিন্তু ওয়েট মেশিন, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে হলো একটা ক্লিয়ার কনসাইজ সামারি of a study that communicate the essential information about the study। মানে আমরা যে কাজটা করতে চলেছি সেটার একটা ক্লিয়ার কনসাইজ সামারি ইজ অ্যাবস্ট্রাক্ট। টোটাল আমরা যে কাজটা করলাম সেই কাজের একটা ক্লিয়ার কনসাইজ সামারিকেই বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। ডেটা, ডেটা মানে হচ্ছে ইউনিট অফ ইনফরমেশন অর এনি স্ট্যাটিস্টিক্স হতে পারে, ফ্যাক্টস, ফিগার, জেনারেল ম্যাটেরিয়াল, এভিডেন্স, নলেজ এক্সেট্রা।
মানে যে কোনো ইনফরমেশন আমাদের ডেটা, সেটাকে আমরা কাজের জন্য উপযুক্ত করব, কিন্তু যেটা আমরা কালেক্ট করছি সেটা ইনফরমেশন হতে পারে, কোনো নাম্বার হতে পারে, কোনো ফিগার হতে পারে, কোনো মেটেরিয়াল হতে পারে, কোনো এভিডেন্স হতে পারে, তাকেই আমরা ডেটা বলবো। ভ্যারিয়েবলস, ভ্যারিয়েবলস বলতে বলা হচ্ছে, এটা এইভাবে মাথায় রাখতে হবে যে হুইচ ক্যান ভ্যারি, মানে এটা একটা অ্যাট্রিবিউট বা ক্যারেক্টারিস্টিক, সেটা হাইট, ওয়েট, জেন্ডার, যে কোনো কিছু হতে পারে। তাহলে কি ভ্যারিয়েবলস হচ্ছে ইজ আ কনসেপ্ট দ্যাট ইজ অবজারভেবল, মেজারেবল অ্যান্ড হ্যাজ এ ডাইমেনশন দ্যাট ক্যান ভ্যারি। তাহলে এমন একটা অ্যাট্রিবিউট বা কোয়ালিটি বা ক্যারেক্টারিস্টিক যেটা কিনা ম্যান টু ম্যান বা সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করে এবং দ্যাট উই ক্যান মেজার, অবজার্ভ। ঠিক আছে, যেমন এক্সাম্পল হিসেবে এখানে বলা হয়েছে টেম্পারেচার ইজ এ ভ্যারিয়েবল দ্যাট ইজ অবজারভেবল অ্যান্ড মেজারেবল অ্যান্ড ভ্যারিজ ফ্রম লো টু হাই, ভ্যারিজ ফ্রম সিজন টু সিজন, ভ্যারিজ ফ্রম ম্যান টু ম্যান। ওকে, এবার এই ভ্যারিয়েবলের আমাদের কিছু ভাগ আছে, যেমন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলতে আমরা কী বোঝাচ্ছি, যে যে ভ্যারিয়েবলটা মানে যাকে আমরা ম্যানিপুলেট করতে পারবো বা চেঞ্জ করতে পারবো, মানে ও ইন্ডিপেন্ডেন্ট। যেমন এক্সাম্পল দিয়ে যদি বলি যে রিসার্চার যে রিসার্চ করতে চাইছে সে এই ভ্যারিয়েবলটা বা কোয়ালিটিটাকে বা অ্যাট্রিবিউটটা নিয়ে চেঞ্জ করতে পারে ইচ্ছা মতো, যখন যেটা মনে করছে। মানে সে যদি মনে করে, ধরো এক্সাম্পল হিসেবে যে আমি মাউথ কেয়ার ক্লোরহেক্সিডিন না দিয়ে নর্মাল স্যালাইন দিয়ে দেখতে চাই ঠিকমতো পেশেন্টের ওরাল হাইজিন মেনটেন হচ্ছে কি না, তাহলে সে কী করলো, যে আমি হয়তো ইনস্টিটিউশনাল প্রোটোকল ছিল ক্লোরহেক্সিডিন মাউথওয়াশ, কিন্তু সে ইন্টেনশনালি কী করলো, না দিয়ে নর্মাল স্যালাইন দিয়ে শুরু করলো। ঠিক আছে, আবার চাইতে পারে যে নর্মাল স্যালাইন, ডিস্টিল্ড ওয়াটার, নেক্সট অন্যান্য কি 2 আওয়ারলির জায়গায় 4 আওয়ারলি, এরকমভাবে এই যে চেঞ্জ করছে ইন্ডিপেন্ডেন্টলি সেই কম্পোনেন্টটাকে, তাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বা ম্যানিপুলেটিভ ভেরিয়েবল। এটাই হচ্ছে কজ। মানে যদি কোনো ওরাল হাইজিনের চেঞ্জ আসে তাহলে তার কারণ কে হলো, এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা বা কজটা, যাকে রিসার্চার ইচ্ছে মতো ম্যানিপুলেট করতে পারে। ওকে, নেক্সট ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এই যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা আমার ম্যানিপুলেশনের জন্য বা চেঞ্জ করা বা হ্যান্ডেল করার জন্য যে রেজাল্ট হবে সেটাও ভ্যারি করবে, সে তাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। মানে যদি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কজ হয়, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে তার এফেক্ট। ঠিক আছে, একে অনেক সময় বলা হয় ক্রাইটেরিয়ান ভ্যারিয়েবলস। নেক্সট রিসার্চ ভ্যারিয়েবল। রিসার্চ ভ্যারিয়েবল হচ্ছে সেই কোয়ালিটি, প্রপার্টিস, ক্যারেক্টারিস্টিক যেটা কিনা আমরা কোনো ম্যানিপুলেশন ছাড়াই আমরা তার এফেক্ট দেখতে পাবো। মানে নর্মাল যে কাজ করা হচ্ছে সেই কাজ করাকালীনই কোনো ম্যানিপুলেশন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে করা হলো না, তার ফলে যে এফেক্ট হচ্ছে, ন্যাচারাল সেটিংয়ে কোনো রকম এনভায়রনমেন্টাল চেঞ্জ হলো না, কোনো শিডিউল চেঞ্জ হলো না, তার ফলে ন্যাচারাল সেটিংয়ে যে চেঞ্জেসটা বা যে ক্রাইটেরিয়া আমরা দেখতে পাবো, যে রেজাল্ট পাবো, সেটাকেই বলছে বা সেই কোয়ালিটিটা, সেই প্রপার্টিটাকেই বলছে রিসার্চ ভ্যারিয়েবল। ঠিক আছে, আমরা মোটামুটি তাহলে মেনলি 3 ধরনের ভ্যারিয়েবল দেখতে পেলাম। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল which is known as cause, which can be altered or manipulated by the researcher, and dependent variable which may named as effect of the independent variable, and research variable which is measured or observed in natural setting without manipulating and establishing cause effect relationship.
এছাড়াও আমরা কিছু ভ্যারিয়েবল দেখতে পাই, সেগুলো যেমন হলো ডেমোগ্রাফিক ভ্যারিয়েবলস। ডেমোগ্রাফিক ভ্যারিয়েবলস বলতে আমরা জানি সবাই ডেমোগ্রাফি বলতে কী বোঝায়, যেমন এজ, সেক্স, এডুকেশনাল স্ট্যাটাস, রিলিজিয়ান, সোশ্যাল ক্লাস, ম্যারিটাল স্ট্যাটাস, হ্যাবিটেট, অকুপেশন, ইনকাম, এক্সেট্রা অ্যান্ড এক্সেট্রা। আর একটা যেটা ভ্যারিয়েবলস আছে সেটা হলো এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল। এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল হচ্ছে, যেমন একটা এক্সাম্পল দিয়ে বলি তোমাদের, সেটা হলো ধরো তুমি মাউথ কেয়ার 2 আওয়ারলি দিচ্ছ কোনো পেশেন্টকে, তুমি দেখতে চাইছো 2 আওয়ারলি দিলে তার হ্যালিটোসিসটা বেশি কমছে না 4 আওয়ারলি দিলে হ্যালিটোসিসটা বেড়ে যাচ্ছে, তুমি একটা এফেক্ট দেখতে চাইছো। কিন্তু তার ভেতরে দেখা গেল তার ইনবিল্ডই একটা ইনফেকশান আছে পেশেন্টের, পেশেন্ট ডায়াবেটিক, পেশেন্ট অ্যানিমিক, তাহলে অলরেডি তার একটা ডিজিজ কন্ডিশন আছে, বা তার আইটিপি আছে, মানে তুমি মেনটেনই করতে পারছো না মাউথ কেয়ারটা, বা তার হয়তো কোনো ব্লিডিং ডিসঅর্ডার আছে, মিউকাস, ওরাল মিউকাস মেমব্রেন প্রচণ্ড ফ্রেজাইল, তাহলে তুমি তো তোমার প্রসিডিওরটা যেটা করতে চাইছিলে সেটা করতেই পারছো না ডিউ টু দ্য ডিজিজ কন্ডিশন। সেই জন্য সেই ফ্যাক্টরগুলোকে বলা হচ্ছে এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল, ঠিক আছে। বা আরেকটা আমরা বলতে পারি, যেমন অনেক সময় যাদের ট্র্যাকশন পেশেন্ট থাকে তাদের ট্র্যাকশন পিন পয়েন্ট কেয়ার তোমরা 4 আওয়ারলি দিলে খুবই ভালো, কিন্তু তার দেখা গেল উন্ড হিল করতে অনেক ডিলেড হচ্ছে, টেস্ট করে দেখা গেল পেশেন্টের কী ছিল, অ্যানিমিয়া, পেশেন্টের ভিটামিন সি ডেফিসিয়েন্সি, পেশেন্টের ইমিউনিটি পাওয়ার লো, তাহলে কি এই পেশেন্টের ডায়াবেটিস আছে, তাহলে বুঝতেই পারছো এতগুলো সারাউন্ডিং ফ্যাক্টরস মিলে তার উন্ড হিলিংকে ডিলে করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে এই কারণে এই ফ্যাক্টরগুলোকে তখন বলা হয় এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল, ঠিক আছে। মোটামুটি আমরা এই ফ্যাক্টরগুলোকে না, এই এক্সট্রানিয়াস ভ্যারিয়েবলটাকে কন্ট্রোল করা খুবই আর কি চাপের। তো মেনলি আমরা যেটা যেটা জানবো সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, রিসার্চ ভেরিয়েবল। ওকে, তাহলে মোটামুটি এটা আমরা আলোচনা করে নিয়েছি। এবার দেখি নেক্সট আসছি অপারেশনাল ডেফিনেশন। অপারেশনাল ডেফিনেশন মানে হলো যে অ্যাজ এ রিসার্চার তুমি যে কাজটা করতে চাইছো সেই কাজটা এক্সপ্লেন করা, মানে তোমার ক্ষেত্রে যে তুমি কাজটা বলছো ব্লাড প্রেশার মেজারমেন্ট, সেটাকে কী বলে ডিফাইন করা, যে হাউ ক্যান ইউ মেজার দ্য ব্লাড প্রেশার, এইটাকে ডিফাইন করাটাকেই বলছে অপারেশনাল ডেফিনেশন। তুমি মেনলি যে কাজটা করতে চাইছো সেই কাজটাই হলো তোমার অ্যাক্টিভিটি বা ইন্টারভেনশন, সেই ইন্টারভেনশনের এক্সপ্লেনেশনটাই হলো ডেফিনেশন, যেটাকে আমরা ক্লিয়ার কনসাইজ ওয়েতে আমরা স্টেট করব। ওকে, নেক্সট প্রপোজিশন। প্রপোজিশন হচ্ছে একটা স্টেটমেন্ট যেটা কিনা রিলেশনশিপ বিটুইন কনসেপ্টের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। যেমন ধরো রিলেশনশিপ বিটুইন অ্যাংজাইটি অ্যান্ড পারফরমেন্স, যদি কেউ খুব অ্যাংজাইটিতে ভোগে তার পারফরমেন্স কি গুড হবে? হবে না। তো এটাকেই বলা হচ্ছে যে রিলেশনশিপ বিটুইন অ্যাংজাইটি অ্যান্ড পারফরমেন্স, বা রিলেশনশিপ বিটুইন এক্সাম টাইম অ্যান্ড স্পিড অফ হ্যান্ড। তো হাতের স্পিড আর এক্সাম টাইমে দেখবে দুটোর মধ্যে কিন্তু একটা রিলেশন থাকে, যে যত স্লো হ্যান্ড রাইটার হোক না কেন পরীক্ষার হলে কিন্তু সে 100 মার্কস মোটামুটি কভার করার চেষ্টা করে, কিন্তু সেই লেখাটাই যদি তুমি মানে নর্মালি নিজে প্র্যাকটিস করতে থাকো তখন কিন্তু অতটা হয় না, ঠিক আছে, এটাকে বোঝানো হচ্ছে। নেক্সট কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক মানে হলো একটা কনসেপ্ট যেটা তুমি রেডি করেছো সেটার কোরিলেট করা, মানে ইন্টার রিলেট করা, প্রত্যেকটা স্ট্রিমকে নিয়ে যে ইন্টার রিলেট করা সেটাকেই বলা হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, মানে কনসেপ্টগুলোকে একত্রিতকরণ, ঠিক আছে, তাকেই হচ্ছে কনসেপচুয়াল ফ্রেম। একটা ফ্রেমের মাধ্যমে প্রকাশ করব। আমার যতগুলো কনসেপ্ট আছে সেই কনসেপ্টগুলো নিয়ে আমি একটা ফ্রেমের মাধ্যমে প্রকাশ করব, দ্যাট ইজ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। ইট ইজ অলসো রেফার্ড টু অ্যাজ থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। অ্যাজাম্পশন মানে হলো জাস্ট
একটা কোনো প্রুফ বা ভেরিফিকেশন ছাড়া এটা স্টেটমেন্ট যে মানে এটা যেমন একটা এক্সাম্পল দিয়ে বলি যে গড ইজ দ্য অলমাইটি, মানে ভগবানই সর্বশ্রেষ্ঠ। বা সকাল থেকে তুমি দেখলে কোনো সিস্টার একজন টেবিলে আসেননি, তো তুমি ভেবে নিলে যে সিস্টার আজকে আসেননি, ব্যাস তাহলে আমাদের আজকে পরীক্ষাটা হবে না। এই যে একটা অ্যাজিউম করে নেওয়া, একটা ট্রু হিসেবে ভেবে নেওয়া যে সিস্টার আসেনি তাহলে পরীক্ষা হবে না, এই অ্যাজামশনটাকে বা স্টেটমেন্টটাকেই বলা হচ্ছে অ্যাজামশন। মানে এখানে কিন্তু কোনো প্রুফ নেই, কোনো ইনফরমেশন তোমার হাতে নেই যে না সিস্টার ইনফরমেশন পাঠিয়েছে এক্সাম হবে না, তা নয়। সিস্টার আসেননি, তুমি দেখে নিয়েছো, তাই জন্য তুমি বলছো যে পরীক্ষাটা হবে না, ঠিক আছে। হাইপোথিসিস, হাইপোথিসিস হচ্ছে একটা স্টেটমেন্ট অফ প্রেডিক্টেড রিলেশনশিপ বিটুইন টু অর মোর ভ্যারিয়েবলস। আমরা ভ্যারিয়েবলস মানে কি পড়লাম, যে কোয়ালিটি হতে পারে, কোনো নাম্বার হতে পারে, কোনো ক্যারেক্টারিস্টিক হতে পারে, তাহলে সেটার ভেতরে যে রিলেশনটা তাকে বলা হচ্ছে হাইপোথিসিস। সেটা কি করি আমরা যখন স্টাডি করি বা কোনো রিসার্চ স্টাডিতে যাই, তখন আমরা একটা প্রেডিকশন বা ভেবে নিই যে এই দুটোর ভেতরে, দুটো ভ্যারিয়েবলের মাঝে একটা রিলেশনশিপ আছে, ঠিক আছে, তাকে বলা হচ্ছে হাইপোথিসিস। এই হাইপোথিসিসটা দুরকম হতে পারে। এক হচ্ছে কোনো পজিটিভ অ্যান্সার আসতে পারে বা কোনো নেগেটিভ অ্যান্সার আসতে পারে। তাহলে নেগেটিভ যদি হয় তাকে নাল হাইপোথিসিস বলি আমরা। নালটাকে আমরা ডিনোট করি H0, মানে কি এখানে প্রেডিক্ট করছে রিসার্চার দ্যার ইজ নো রিলেশনশিপ, নো অ্যাসোসিয়েশন, নো ডিফারেন্স বিটুইন ভ্যারিয়েবলস, দ্যাট ইজ নাল হাইপোথিসিস অফ দ্য স্টাডি। এছাড়া কি আছে আরেকটি, এটা হলো রিসার্চ হাইপোথিসিস। এক্ষেত্রে কী করব আমরা, পজিটিভ থাকবো। বা অল্টারনেটিভ হাইপোথিসিস, যেটা হচ্ছে কিনা ডিনোট করছি H1 দিয়ে। এখানে বলা হচ্ছে রিসার্চার প্রেডিক্ট করছে দেয়ার ইজ রিলেশনশিপ, দেয়ার ইজ অ্যাসোসিয়েশন অ্যান্ড নো দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন ভ্যারিয়েবলস। তাহলে দেখো দুটো জাস্ট কিন্তু উল্টো। নাল হাইপোথিসিস মানে নেগেটিভ কমেন্টস, রিসার্চ হাইপোথিসিস মানে পজিটিভ কমেন্টস, ঠিক আছে। সো জাস্ট দ্য অপোজিট অফ নাল হাইপোথিসিস ইজ দ্য রিসার্চ হাইপোথিসিস, ঠিক আছে। লিটারেচার রিভিউ, লিটারেচার রিভিউ বা রিভিউ অফ লিটারেচার, মানে লিটারেচার মানে বুঝতে পারছো কোনো বই, কোনো কন্টেন্ট, কোনো ম্যাগাজিন, কোনো স্টাডি পড়া, তো সেগুলো রিভিউ করা। যখন আমি কোনো কাজ করতে যাব তখন আমি অনেক ধরনের প্রিভিয়াস যে ওয়ার্কগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই আমাকে রিভিউ করে নিতে হবে, যাতে ইন ফিউচারে আমি কোনো প্রবলেমে না পড়ি বা আমার কাজটা করতে গেলে অনেক সুবিধা হয়, ঠিক আছে। তাহলে সেইটা, এই ইনফরমেশানগুলো আমি কোথা থেকে পাবো, সেই ইনফরমেশানগুলো আমি সেখান থেকেই পাবো দু রকম সোর্স, একটা হলো প্রাইমারি সোর্স, একটা হলো সেকেন্ডারি সোর্স। তাহলে প্রাইমারি সোর্স আমরা কাকে বলছি, সেগুলো হলো অরিজিনাল পাবলিশড জার্নাল আর্টিকেলস। তোমাদের সাপ্লাই আসে না, প্রত্যেকটা স্কুলে দেখবে আমাদের TNAI থেকে যে জার্নালগুলো আসে সেগুলো আমাদের রিয়েল সোর্স, বা কোনো স্টাডি কন্ডাক্ট করা হয়েছে সেগুলো, রিসার্চ বুক, সেগুলো সবই আমাদের প্রাইমারি সোর্স। আর সেকেন্ডারি সোর্স বলতে কী বোঝানো হচ্ছে, যে কেউ হয়তো কোনো মেটা অ্যানালিসিস করেছে, এছাড়া কি কোনো আনপাবলিশড ওয়ার্ক বা কোনো প্রাইমারি কাজ কমপ্লিট করতে পারেনি সেই ডেটা হতে পারে, সেই ইনফরমেশন হতে পারে, বা কোনো ইন্ডিভিজুয়ালের থেকে
বা তুমি নিজে থেকে নিজের রিসার্চ করে দেখেছো, নিজের এক্সপিরিয়েন্স থেকে নিয়েছো, নিজে প্রবলেম ফেস করেছো, সেটাও কিন্তু মানে কেউ প্রবলেম ফেস করেছে সেটাও তুমি সেই ইনফরমেশানটা নিয়েও কিন্তু সেকেন্ডারি সোর্স হিসেবে কাজে লাগাতে পারো। মোটামুটি তাহলে সেগুলো হলো কি, কোনো সেকেন্ডারি অথর কোনো প্রাইমারি ওয়ার্ক করেছে, আর কি যে সেকেন্ডারি সোর্সের মধ্যে পড়ছে যেগুলো আমরা মোটামুটি মানে পাবলিশড পাচ্ছি না সেগুলো। ওকে, তাহলে মোটামুটি আমরা লিটারেচার রিভিউয়ের জন্য যে সোর্স খুঁজতে হয় তাহলে কোথায় কোথায় খুঁজতে পারি। ইলেকট্রনিক সোর্স তোমরা জানো ভালো করে, ম্যাগাজিন, নিউজ পেপার, বুকস, জার্নালস, কনফারেন্সে যেতে পারি, থিসিস, এনসাইক্লোপিডিয়া, রিসার্চ রিপোর্টস। তাহলে দেখো এখান থেকেই কিন্তু টোটালি আমরা প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সোর্সের সোর্স পেয়ে যাচ্ছি। ঠিক আছে, নেক্সট লিমিটেশন। লিমিটেশন মানে হলো রেস্ট্রিকশন। তাহলে রেস্ট্রিকশনটা কখন হচ্ছে? এটা হচ্ছে যে যখন আমরা আর কি লিমিটেশনটাকে অ্যাকসেপ্ট করি বা লিমিটেড করি, তার মানে রেস্ট্রিক্ট করলাম যে আমি এই জিনিসটা নেব না। তার ফলে কি হয়, যে কোনো স্টাডির ক্ষেত্রে সেই স্টাডির ক্রেডিবিলিটি এবং জেনারেলাইজেবিলিটি অফ দ্য রিসার্চ ফাইন্ডিং পুয়ার হয়ে যায়। ঠিক আছে, আর বা অন্যভাবে বলতে পারি কোনো আনকন্ট্রোলড এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল, এই যে আমি এক্ষুনি এক্সাম্পল দিলাম যে অ্যানিমিয়ার জন্যে তার বা পেরিফেরাল ভেনাস ডিজিজ আছে, সেজন্য তার সার্কুলেশন পুয়ার, তাই তার ফুট আলসারটা সারতে টাইম লাগছে। তুমি যতই কেয়ার দাও, সার্জিক্যাল ড্রেসিং করো, অ্যাসেপ্টিক টেকনিক মেনটেন করো, তার সত্ত্বেও তার কিন্তু উন্ড হিলিংয়ের ডিলেড হচ্ছে। তো সেই তুমি তার অ্যানিমিয়াটা যতক্ষণ না কারেকশন করছো ততক্ষণ তো তার এক্সট্রানিয়াস ভেরিয়েবলটা রয়ে গেল। তার ফলে তুমি যে রেজাল্টটা অ্যাকচুয়ালি পাবে সেটা তোমার কিন্তু রিসার্চ ফাইন্ডিংকে ডিফার করাবে বা ডিফারেন্ট হয়ে যাবে, বা তোমার এক্স্যাক্ট যে রেজাল্টটা আসতো সেটা কিন্তু আসবে না। সেই জন্য বলা হচ্ছে লিমিটেশন কোনো স্টাডির ক্রেডিবিলিটি এবং জেনারেলাইজেবিলিটিটাকে রেস্ট্রিক্টেড করে দেয়। ঠিক আছে, ডিলিমিটেশন। ডিলিমিটেশন হলো একটা যেটা কিনা রিসার্চার রেস্ট্রিকশন করে। এখানে রিসার্চারই আগে থেকে প্ল্যান করে নেয় আমি এই এই জিনিসটা নেব, বাউন্ডারি বানিয়ে নেয় যে আমি এর বাইরে যাব না, দ্যাট ইজ ডিলিমিটেড করা। বাউন্ডারি মেড বাই রিসার্চার, তাকে বলা হচ্ছে ডিলিমিটেশন। আমি এই এই পেশেন্ট নেব না, আমি বলেই দিলাম যে যার অ্যানিমিয়া আছে আমি তাকে নেব না, যার ফুট আলসার আছে তাকে আমি নেব না। এই যে ধরো তুমি কোনো সিভিয়ার পেশেন্ট, প্যারাপ্লেজিয়া পেশেন্টকে নিয়ে কোনো রিসার্চ স্টাডি করছো, তো কোনো হেমিপ্লেজিয়া পেশেন্ট তোমার যদি চলে আসে, তুমি কি বললে না আমি শুধু হেমিপ্লেজিয়া নিয়েই কাজ করব, তাহলে এখানে তুমি নিজে রেস্ট্রিক্ট করে নিলে। ঠিক আছে, তুমি বাউন্ডারি বানিয়ে নিলে আমি এইটুকু কাজই করব, এর বেশি কাজ করব না। আর লিমিটেশনে কি হচ্ছিল, যেটা কি না অলরেডি রেস্ট্রিক্টেড হচ্ছিল। ঠিক আছে, এই জন্য হচ্ছে মেন ডিফারেন্স এটাই। এখানে ডিলিমিটেশন হচ্ছে মেড বাই রিসার্চার বা রেস্ট্রিকশন ইন এ স্টাডি দ্যাট মেড বাই দ্য রিসার্চার অর বাউন্ডারিজ মেড বাই দ্য রিসার্চার। ঠিক আছে, লিমিটেশন তাহলে কী করলো, আমাদের স্টাডির জেনারেলাইজেবিলিটিটাকে নষ্ট করে দিল বা কমিয়ে দিল। ঠিক আছে, ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন মানে হলো এই যে বলছিলাম আমরা নিজেরা ম্যানিপুলেট করতে পারি ভ্যারিয়েবলকে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে নিয়ে আমরা নিজেরা ইচ্ছা মতো অ্যাক্টিভিটি করতে পারি। তো ম্যানিপুলেশন হলো একটা ইন্টারভেনশন বা ট্রিটমেন্ট introduced by researcher in an experimental or quasi-experimental study. The researcher manipulates the independent variable to assess its impact on dependent variable. তাহলে বুঝতেই পারছো যে এই যে মানে ম্যানিপুলেশন করার যে স্টাইল বা কাজটা,
তাকেই বলা হচ্ছে ম্যানিপুলেশন। মানে সে দুবার মাউথ কেয়ার দেবে না 3বার দেবে, 2 আওয়ারলি দেবে না 4 আওয়ারলি দেবে, হাইপোক্লোরাইড সলিউশন নেবে না ডেটল সলিউশন নেবে না স্যাভলন সলিউশন নেবে, টোটালি ডিপেন্ড করছে রিসার্চারের উপর। সে কত আওয়ারলি ক্লিন করবে, মানে যেটাই করুক না কেন ডিসাইডেড বাই রিসার্চার। সেই জন্য বলা হচ্ছে ম্যানিপুলেশন একটা ইন্টারভেনশন বা ট্রিটমেন্ট ইন্ট্রোডিউসড বাই দ্য রিসার্চার। ঠিক আছে, ঠিক আছে, এই অবধি থাক। নেক্সট এখনও আমাদের টার্মিনোলজিগুলো শেষ হয়নি। ওকে, নেক্সট পার্টে আমরা কমপ্লিট করে ফেলবো।